সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এর প্রতিদিনকার মতো সময় করে ঠিক সন্ধ্যা 6টায় হাজির হয়ে গেছি আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং সেই সাথে ঘটনার বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন সাজিয়ে থাকি। স্বাগত জানাতে চাই, আপনাদের সাথে রয়েছে আমি রাশেদুর রহমান। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন, আমরা এর আগেও একটি পর্বে আমরা প্রচার করেছি এবং আলোচনা হয়েছে যে বহুল আলোচিত যে বিষয়টি যে আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন তারা ইতিমধ্যে গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে এবং সেই সাথে তফসিল ঘোষণাও হয়েছে যেমনটি আশা করা যাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন আগামী 11ই মার্চ হবে এবং সেই নিয়ে আলোচনা সমালোচনা চলছে। যার যার ছাত্র সংগঠন যারা তারা তাদের দাবি নিয়ে এগিয়ে আসছেন এবং ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখা নিয়ে প্রসঙ্গ এসেছে যে সাধারণ ছাত্রদের যে ভোটাধিকার সেটা ফেরতের পথে আসলে তফসিল গতকাল যেটাই ঘোষিত হয়েছে সেটা আসলে মাইল ফলক কিনা। এবং সেই সাথে কোনো ছাত্র সংগঠন স্বাগত জানিয়েছে, আবার কোনো ছাত্র সংগঠন তারা তাদের দাবি নিয়ে পেশ করছে এবং তারা বলছেন যে তাদের দাবি যাতে আদায় করা যায় সেই বিষয়ে তারা সচেষ্ট থাকবেন। আমরা সেই বিষয় নিয়ে আজকে আমরা মূল আলোচনার বিষয় রেখেছি। আমাদের সাথে অতিথি যুক্ত হবেন স্টুডিওতে, আমি নামগুলো বলে দিতে চাই। প্রথমে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস, আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচনার জন্য। এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক জনাব অনিক আনিসুর রহমান খন্দকার আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমি শুরুতে কিছুটা তথ্য জানিয়ে রাখতে চাই যে আলোচনার কেন্দ্রে যে 3 মার্চের নির্বাচন, এবারে ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচন হবে মোট 25টি আসনে। হল সংসদগুলোতে যেখানে 13টি পদে লড়াই করবেন এক একটি ছাত্র সংগঠন তাদের প্রতিনিধি নিয়ে। যাচাই বাছাইয়ের পর ভোটার তালিকা যেটা চূড়ান্ত সেটা প্রকাশ করা হবে 20 ফেব্রুয়ারি। গতকাল যেখানে আমি বলছিলাম যে খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, 24 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। এবং সেই সাথে প্রার্থিতার যাচাই বাছাইয়ের পর যেটা করা হবে যে প্রার্থিতা যারা প্রত্যাহার করতে চাইবেন তাদের সুযোগ থাকবে 2 মার্চ পর্যন্ত। এবং যাচাই বাছাই শেষ করে চূড়ান্ত প্রার্থী কারা থাকছেন সেই তালিকা প্রকাশ করা হবে 3 মার্চ। এবং যেটা বলেছি এর আগে যে 11ই মার্চ সকাল 8টা থেকে শুরু হয়ে বেলা 2টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এবারে মোট ভোটার মোট 43,001 জন। আমরা আলোচনায় চলে যেতে চাই। আমি প্রথমে এক এক করে স্বাগত জানাবো আগত অতিথিদের। শুরুতে চলে যাব জনাব সঞ্জিত চন্দ্র দাস আপনার কাছে। প্রথমত যে বিষয়টি কালকেও সংবাদে প্রচারিত হয়েছে এবং আলোচনার বিষয় ছিল যে বহুল আকাঙ্ক্ষিত তফসিল ঘোষণা হয়েছে এবং সেই সাথে এটি ভোটার তালিকা প্রকাশ হয়েছে। জানতে চাইবো যে কতটা স্বাগত জানাচ্ছেন আপনারা এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে। আসলে যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশের একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর পথে আরেকটি ধাপের অগ্রগতি হচ্ছে গতকালকের যে তফসিল ঘোষণা, সেটাকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে স্বাগত জানাই। কেননা এর মাধ্যমে ফিরে পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের যে ভোটের অধিকার রয়েছে, তাদের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্ষমতা, একটি ভোটের ক্ষমতার প্রয়োগ রয়েছে, সেই জায়গাটিতে তারা তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছে। সেই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি এই তফসিলকে। আমি চলে যাব জনাব অনিক আনিসুর রহমান খন্দকার আপনার কাছে। আপনাকে জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বা এই তফসিল ঘোষণার বিষয়টি আপনারা কিভাবে নিচ্ছেন? আসলে আমরা প্রথম থেকেই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলাম। ডাকসু নির্বাচন হোক এই বিষয়ে আমাদের সকলের সবসময় ইতিবাচক মতামত ছিল। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব বেশি তাড়াহুড়া হয়ে গেল। তাড়াহুড়া এই অর্থে যে বেশিরভাগ ছাত্র সংগঠনগুলোই চাচ্ছিল যে তাদের যে দাবিগুলো ছিল, আমরা স্মারকলিপি দিয়েছি 2 দিন আগে, এটা আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমাদের সকল ছাত্র সংগঠনের যে দাবি ছিল, দাবিগুলোকে উপেক্ষা করে হুট করে তফসিল দিয়ে দেয়া, এটা আসলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এটা আসলে চিন্তা করার বিষয় রয়েছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে অংশগ্রহণ করা হবে, ছাত্র সংগঠনগুলোর দাবিগুলো নিশ্চয়ই প্রশাসনের উচিত ছিল আমলে নেয়ার। সেটি তারা কতটা করতে পেরেছে এটা আপনারা জানেন। আমাদের 13টা ক্রিয়াশীল সংগঠনের মধ্যে মোটামুটি 11টি ক্রিয়াশীল সংগঠনের মতামতকেই উপেক্ষা করা হয়েছে এই তফসিলে। কি কি বিষয় নিয়ে আপনারা আলাদা করে গুরুত্ব দিয়েছিলেন, যে বিষয়গুলো মনে করছেন যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপারগুলো গ্রহণ করলে আপনাদের দাবি অক্ষত থাকতো? আসলে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা করেছিলাম সেটি হচ্ছে কারা ভোটার এবং প্রার্থী হবে, এটি একটি বিষয়। এই বিষয়টি হচ্ছে আসলে আপনি একটা ছাত্র সংগঠনকে বা একজন শিক্ষার্থীকে বয়সের ফ্রেমে বাঁধতে পারেন, বাধাটা বাঁধতে পারেন। কিন্তু আমি 2007-এ পরীক্ষা দিয়েছি, আরেকজনও 7-এ পরীক্ষা দিয়েছে, তার বয়স আমার বয়স থেকে 2 মাস বেশি। এখন তার কারণে কি আপনি তাকে সিনিয়র বানিয়ে দিচ্ছেন?
ইউনিভার্সিটি 30 বছর বয়সের একটি মানদণ্ড দিয়েছে যারা প্রার্থী বা ভোটার হতে পারবে। এই বিষয়টি নিয়ে আমাদের আপত্তি ছিল। আমাদের কথা ছিল যে আপনারা একদম রানিং স্টুডেন্ট করেন, যাদের ছাত্রত্ব আছে চলমান তাদের, অথবা আপনারা যে কোনো একটি সেশন উল্লেখ করে দেন। কিন্তু 30 বছর বয়স, যেটি ছাত্রলীগের সাথে মিলে যায়, ছাত্রলীগের কমিটির বয়স 30 বছর, তাহলে এটি কি একটি ছাত্র সংগঠনকে কোনো একটু প্রভাব দেওয়ার জন্য হচ্ছে না? ওনার কিছু, জি, 30 বছর নয়, ছাত্রলীগের হচ্ছে 29 বছর, 30 বছর নয়, ছাত্রলীগের 29 বছর। হ্যাঁ, আমি একটু আমাদের সাথে আসলে মিলে যায় না, এটা কাকতালীয় ভাবে কোনোভাবে হয়তো মিলে গেছে। 29-30 খুব বেশি কাছাকাছি। এখানে আমি এটা মানে আমি বললাম না যে ছাত্রলীগের পুরোপুরি মিলে যায়, কিন্তু ছাত্রলীগের কাছাকাছি চলে যায়। আরেকটি বিষয় ছিল, ডাকসুর যিনি সভাপতি থাকবেন, জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, তিনি তার যে ক্ষমতা, এটা আসলে মানে একটি স্বৈরতান্ত্রিক যে প্রক্রিয়া তার মধ্যে পড়ে যায়। ডাকসু নির্বাচন নিয়ে তিনি 3 দিন পর যা মতামত দিবে তার উপরে আপনি কোর্টে যেতে পারবেন না। ডাকসু নির্বাচন তিনি মনে করলো যারা নির্বাচিত প্রতিনিধি তাদের আজকে থেকে স্থগিত করে দিবে, তারা আজকে থেকে স্থগিত হয়ে যাবে। তাহলে এটা কি দরকার ছিল এই নির্বাচনের, যদি নির্বাচন দিয়ে ভিসির ক্ষমতাটাই থেকে যায় পুরোপুরি? কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর এবং তারা আয়োজনে আগ্রহী, এবং সেই সাথে ক্যাম্পাস একটি সহাবস্থান নিশ্চিতের ব্যাপারে তারা কাজ করছেন, এই বিষয়টি তো আপনারা মেনে নেন না? এই বিষয়টি তারা আগ্রহী বলছে। এখন মুখে বলা আর করে দেখানো দুটার মাঝে অনেক পার্থক্য। আমরা বলতে গিয়ে অনেক কিছুই বলতে পারি। আপনি বলছেন যে ছাত্রদলের সহাবস্থান দিচ্ছেন, কিন্তু আমরা দেখছি যে ডাকসু নির্বাচনের যখন থেকে নাম নেওয়া হলো, যখন থেকে মিডিয়াতে আপনারা প্রচার করা শুরু করলেন ডাকসু ইলেকশন, তারপরেও আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে। আমার হলের একটি শিক্ষার্থী বোরহানুদ্দিন, তাকে রেজিস্টার বিল্ডিং এর সামনে ছাত্রলীগ মারলো। ছাত্রলীগ মারছে, এটা কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? সে অভিযুক্ত, যে সে অভিযোগ করেছে, আপনি নিজে উপস্থিত ছিলেন। আপনার সামনে যেহেতু অভিযোগ পেশ করেছে, আমি যদি বলি আপনার কাছে আমি 50 লক্ষ টাকা পাই উইদাউট কোনো প্রমাণ ছাড়া, প্রুফ ছাড়া, এটা কি হলো? আপনারা যুক্তি দিবেন, সেটার পিছনে অবশ্যই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে। আপনাদের এখন অসুখ হয়ে গিয়েছে, আপনাদের জিনে ভূতে যদি মানে ঠোক না দেয়, সেটাও ছাত্রলীগের নাম দিতে হয় আপনাদের, এটা আপনাদের অসুখে পরিণত হয়েছে। এখন আপনারা কি মাদক সেবন করবেন, আপনারা কি রেজিস্টার বিল্ডিং এ চাঁদাবাজি করতে যাবেন, তারপরে কর্মচারীরা ধরে মারবে বা আশেপাশের লোকজন ধরে আপনাদের পিটাবে, সেটার দায়ভার কেন আপনারা ছাত্রলীগের উপর দিচ্ছেন? সে হয়তো বলেছে যে আমি উপস্থিত ছিলাম, সেটা সে প্রমাণ দিক। যদি প্রমাণ দেয়, আমি নিজে পদত্যাগ করবো, যে আমি ওই জায়গায় উপস্থিত থেকে উনাকে মার দিয়েছি, এটা যদি প্রমাণ উনি দিতে পারে, আমি পদত্যাগ করবো। আপনারা শুধু এটা আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, এবং ওই দিন ছাত্রলীগেরও দোষ দেওয়া হয়েছে যে ছাত্রলীগ তাদেরকে গিয়ে মেরেছে। এখন ছাত্রলীগ কারা? আপনাকে তো প্রমাণ দিতে হবে, একটা ছবি তুলে রাখতেন, বা কোন ভাবে আপনি প্রমাণ দিবেন যে এটা ছাত্রলীগ? আপনারা কি সেই প্রমাণাদি সহ যে দায়ভার চাপাচ্ছেন যে ছাত্রলীগের এখানে আসলে সম্পৃক্ততা রয়েছে, সেই বিষয়টি কি আপনারা প্রমাণাদি সহ পেশ করেছেন কিনা? আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছি। আর একটি বিষয় কি, মানে বিষয়টা খুব হাস্যকর লাগে, প্রমাণটা কি দিয়েছেন আপনি বলেন তো? আমি আশা করব আপনার মাধ্যমে আমার কাছে প্রশ্নগুলো আসুক, আমি আমার যে ফ্লোরটাতে আমি কথা বলতে পারবো, এতটুকু আমি আশা করতেই পারি। এটা অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যে বলছেন যে প্রমাণ দিয়েছেন, তাহলে আপনি তো জানেন কি কি প্রমাণ দেওয়া হয়েছে, আপনি কাইন্ডলি একটু বলেন। আমি এখানেই কথা বলতে পারছি না পুরোপুরি ভাবে আমার ফ্লোরে, তাহলে ক্যাম্পাসে কিভাবে কথা বলবো? এখন ক্যাম্পাসে হলে বিচরণ করছে ছাত্রলীগ, সেখানে অন্য সংগঠন এসে মারবে, বা একজন ছাত্রনেতার মুখ থেকে আমরা যদি এটা শুনি যে ভূতে মারলো ছাত্রলীগের দোষ, তাহলে এটা আমার কাছে নিতান্তই হাস্যকর লাগে। এবং এটা একদম মানে প্রত্যেকটা নিউজও আসছে যে ঢাবিতে ছাত্রলীগের হাতে ছাত্রদল কর্মী আহত। তাহলে বলেন নিউজগুলো ভুল করলো? হ্যাঁ, নিউজ তো ভুল হতেই পারে, নিউজ কি সবকিছু সত্য নয়? আচ্ছা, বয়সের ব্যাপারে যদি ভুলই আপনারা ধরে নেন, তাহলে সঠিক কোনটা? আপনারা কথা বলতে কেমনে পারবেন? আপনারা ক্যাম্পাসে গিয়ে যদি ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেন, আপনাদের যদি আদর্শিক কোনো জোর না থাকে, সেটার দোষ আপনারা ছাত্রলীগের উপর কোনো ভাবে চাপাতে পারেন? হ্যাঁ, ক্যাম্পাসের পরিবেশের দায়িত্ব তো ছাত্রলীগ। আমরা বরং ডাকসু নির্বাচন প্রসঙ্গে কথা বলছিলাম। আপনি মূর্খের মতো কথা বলছেন। আমরা ডাকসু নির্বাচন প্রসঙ্গে নিয়ে আসতে চাই। প্রশাসন রয়েছে, প্রশাসন সার্বিক দায়িত্ব পালন করছে। আপনারা পরিবেশ পরিষদের মিটিং এ গিয়েছেন, আপনারা 2 দিন আগে আপনি নিজের মুখে বলেছেন স্মারকলিপি দিতে গিয়েছেন, আপনারা 200-300 জন গিয়ে ক্যাম্পাসে মিছিল করেছেন। আপনাদের কি ছাত্রলীগ তখন চাইলে আপনাদের ঠেকাতে পারতো না? ছাত্রলীগের কি সেই ক্ষমতা নাই আপনার মনে হয়? কিন্তু আমরা চাই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকের অধিকার নিয়ে রাজনৈতিক চর্চা করুক, সেই জায়গাতে আমাদের কোনো বাধা দেওয়ার আমরা সেই আশা করি। ক্ষমতা আছে বলে আমরা দেখছি বোরহানের উপর হামলা হয়েছে, ক্ষমতা আছে বলে কোন সংগঠন এখানে হামলা করতে আসবে না। জনাব আনিসুর রহমান, আপনি একটি বয়সের বিষয়টি আনছিলেন যে 29-30 বছর। আপনাদের দাবি মতে আসলে বয়স কত সময়সীমা বেঁধে দেওয়া হলে সেটা মনে হয় গ্রহণযোগ্য হতো সবার কাছে? আমি মানে আমাদের জাতীয় কবি বলে গিয়েছে যে বয়সকে আসলে মানে যৌবনকে বয়সের ফ্রেমে আটকে রাখা যায় না। এখন আপনি এটা 2 ভাবে ব্যাখ্যা করতে পারেন। যদি আপনি নির্বাচন দেন, যেটা ছাত্রদলের দাবি, একদম চলমান যারা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার
যারা শিক্ষার্থী আপনি তাদেরকে দিবেন, অথবা আপনি এখানে বয়সের কোনো ফ্রেম রাখবেন না, আপনি একটি সেশন উল্লেখ করে দিতে পারেন যে এই সেশন থেকে করতে পারবে। এখানে যে নিয়মটা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থী যারা, তারা পাশাপাশি যারা এমফিল করছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছে এবং এখন কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি আছে, বয়স 30। আপনি এই বয়স 30টা কি কারণে আসলো আমার এটা বোধগম্য হচ্ছে কিন্তু না। এটা তো একটা অভিযোগও পাওয়া যায় যে আপনাদের যে ছাত্র সংগঠন, সেই সংগঠনে আসলে যারা অবস্থান করছেন বা যারা হচ্ছে আলাদা করে অংশগ্রহণ করছেন, তাদের বয়স নিয়ে এর আগেও বেশ কয়েকবার এরকম আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল যে ছাত্র সংগঠনে আসলে যারা ছাত্র, তারা আসলে অছাত্ররা ছাত্র কিনা, বা যারা ছাত্র রয়েছেন বয়সের তুলনায় দেখা যায় যে অনেক বেশি বয়সে সিনিয়র হ্যাঁ, কিনা তারা। ঠিক আছে, আপনার কথা, আপনার জায়গা থেকে আপনি সাবজেক্টিভ ভিউ এটা আপনার। এখন আপনি 18+ যদি ধরেন, তাহলে আপনি 19 থেকে শুরু করে যার বয়স 18 বেশি টিল ডেথ আপনি সেটাকে 18+ ধরতে পারেন। আপনাকে একটি নিয়মে থাকতে হবে, হয় ছাত্র নয় অছাত্র। আপনাকে ছাত্রের সংখ্যা ক্লিয়ার করতে হবে অথবা অছাত্রের সংখ্যা ক্লিয়ার করতে হবে। আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন সঞ্জিত চন্দ্র দাস, আমার ইমিডিয়েট সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিঃসন্দেহে মেধাবী শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স এলএলএম এবং এলএলবি এবং এলএলএম কমপ্লিট করে করেছেন। তাহলে তিনি কিন্তু এখন ছাত্র না, তিনি জাপানিজ স্টাডিজে ভর্তি, সেই আমরা হিসাবে এই তিনি ছাত্র। ছাত্রত্বের বিষয় ধরে রাখতে চাই, এই বিষয়ে আলোচনায় যাব। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, আমি বিরতির পরে এসে কথা বলছি। বিরতির পরে এসে কথা বলবো। দর্শক, নিউজ ভিউজ 24 দেখছেন, আমরা আলোচিত ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছি। ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণ পরে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আমরা আলাপ করছিলাম। আপনারা নিউজ ভিউজ 24 দেখছেন। আরো একবার আমন্ত্রণ জানাতে চাই, রাশিদুর রহমান আপনাদের সাথে রয়েছে এবং বিরতির আগে কথা জমে উঠেছিল, কথার লড়াই চলছে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব সঞ্জিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক অনিক আনিসুর রহমান খন্দকার, এবং সেই সাথে কিছুক্ষণের আগে বিরতির মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ইউনিয়নের সভাপতি জনাব ফয়জুল্লাহ। জনাব ফয়জুল্লাহকে স্বাগত জানাতে চাই এই ফাঁকে নিউজ ভিউজ 24। আমরা বেশ আলোচনা জমে উঠেছে, কথার পিঠে কথা চলছে। বিরতির পর যেহেতু আপনি আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন, আমি প্রথম কথায় যে প্রশ্নটি রেখেছিলাম দুজনের কাছে, যে গতকাল যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই যে আপনার কি মনে করছেন, তফসিলকে স্বাগত জানাচ্ছেন কিনা? হ্যাঁ, প্রথমত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের যে দাবিগুলো ছিল, যে হলের থেকে ভোট কেন্দ্র একাডেমিক ভবনে নিয়ে আসা, এবং আমরা আচরণবিধিতে হচ্ছে আমাদের কিছু সংযুক্তি দিয়েছিলাম, যে ক্লাস ক্যাম্পেইনের বিষয়টা যেহেতু হচ্ছে আচরণবিধিতে রাখা হয়, এর বাইরে প্যানেল পরিচিতির যে বিষয়টা, সে আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগেই যেন হচ্ছে প্যানেলগুলোকে পরিচিতি সবার মাধ্যমে পরিচয় করে দেওয়া হয়, এবং এর বাইরে আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলোতে হচ্ছে যাতে হচ্ছে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়, এবং কি আমাদের এই দাবিগুলোর কোনো দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় এক প্রকারের হচ্ছে অগ্রাহ্য করে সেখানে একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয় তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণাটা একদিক থেকে যেমন হচ্ছে আনন্দের, ঠিক অন্য দিক থেকে আমরা বলতে চাই যে এই যে 13টা ছাত্র সংগঠনের যে দাবি ছিল এবং সাধারণ শিক্ষার্থীর যে দাবি ছিল, সেই দাবিগুলোকে মানে কোনোভাবেই মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তখনই হচ্ছে সেটা সুরক্ষা হয় যখন হচ্ছে সকলের মতামতকে সেখানে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এখানে আমরা যেটা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট সভায় সেটা হচ্ছে একপাক্ষিকভাবে নির্দিষ্ট ছাত্র সংগঠনের মতামতকে ভিত্তি দিয়ে সেখানে হচ্ছে দাবিগুলোকে মেনে নিয়েছে। এখানে অন্য ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের দাবি কোনোভাবে মেনে নেয়নি। এই প্রেক্ষিতে আমরা বলতে চাই, আমরা আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে হচ্ছে আমরা মার্চ করছি। আমরা হচ্ছে সে দাবিগুলো নিয়ে আমাদের অব্যাহত থাকবে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা যে কোনো জরুরি ভিত্তিতে হচ্ছে সেটা ডাকা যেতে পারে। আমরা মনে করি সিন্ডিকেট সভার মাধ্যমে এখনো হচ্ছে সেটি চাইলে এই দাবিগুলোকে মেনে নিয়ে সাধারণ শিক্ষার্থী যে ভোটের যে উৎসব, সেটি উৎসবে মানে নির্বাচনটাকে উৎসবে হচ্ছে পরিণত করতে পারে বলে মনে করছি। সেই সাথে হচ্ছে আমরা একদিক থেকে বিশ্ববিদ্যালয় মানে আমরা আমাদের নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটুকু আমরা অংশগ্রহণ মানে প্রস্তুতিটুকু আমরা নিচ্ছি, আর অন্যদিক থেকে আমাদের দাবি দেওয়াগুলোকে অব্যাহত রেখে আমরা লড়াই সংগ্রাম হচ্ছে চালিয়ে যাব। আমরা জনাব সঞ্জিত চন্দ্র আপনার কাছে আসতে চাই। অন্যান্য যে ছাত্র সংগঠন তারা বিভিন্ন দাবি রেখে এগোচ্ছে এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন, এবং সেই সাথে তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এনে, দৃষ্টিতে এনে আসলে দাবি আদায়ের পক্ষে কাজ করে যাবেন। আপনার কাছে জানতে চাইব যে তাদের যে অন্য ছাত্র সংগঠনের যে দাবি দেওয়া, তার সাথে আপনারা কতটুকু একমত বা কিভাবে যুক্তি খণ্ডন করবেন? এখন বিষয়টা হচ্ছে, আপনি হয়তো ফুটবল খেলা দেখেছেন বা ক্রিকেট খেলাও দেখে থাকবেন, সেখানে হয়তো আপনি অনেক সময় এলবিডব্লিউর দাবি করতে পারেন বা পেনাল্টির দাবি করতে পারেন, কিন্তু সেটা মেনে নেওয়ার দায়িত্ব একান্তই রেফারি অথবা আম্পায়ারের আমি মনে করি।
ওনারা যেভাবে একপাক্ষিক ভাবে বলছে যে 13টি ছাত্র সংগঠন, এর মধ্যে 6টি ছাত্র সংগঠন হচ্ছে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদে এবং একটি হচ্ছে ছাত্রলীগ। টোটাল 7টি ছাত্র সংগঠনের দাবি ছিল একরকম, তাদের দাবিগুলো ছিল অন্যরকম। এখন এখানে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার রয়েছে। আমরা আমাদের দাবি জানিয়েছি, অন্যান্য ছাত্র সংগঠন, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তাদের দাবি জানিয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটাকে অ্যাকসেপ্ট করেছে আমরা সেটাকে স্বাগত জানাই। এবং আনিসুর রহমান একটু আগেই বললেন যে আমি এলএলবি এবং এলএলএম এ অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এখন জাপানি স্টাডিজে ভর্তি আছি। হাউ ফানি! আমি কোথায় ভর্তি আছি আমি জানি না, আমি মাস্টার্স অফ ট্যাক্স ম্যানেজমেন্টে মাস্টার্স করছি। ওনার তথ্যে যথেষ্ট ভুল রয়েছে এবং ছাত্রদলের বিগত প্রত্যেক সময় আমরা দেখেছি তাদের এই তথ্য নির্ভর বা যুক্তি খণ্ডন তারা করে একটা অযুক্তি দিয়ে যুক্তি দাঁড় করায়। এবং একটু আগে আপনি যে বয়সের বিরারের কথা বললেন যে তারা কত বয়স চায়, আসলে তাদের বয়স আপনি কত দিবেন? তাদের সেন্ট্রালের যে প্রেসিডেন্ট তার বয়স 43, যে সেন্ট্রালের সেক্রেটারি তার বয়স 41। আপনি তাদেরকে কোনো বয়সের ফ্রেম তো দিতে পারেন না। কিন্তু এক্ষেত্রে আমি তার সাথে একটা বিষয় সহমত জানাই যে আসলে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় দাবি। আমাদেরও কথা ছিল যে এরকম যে একটা নির্দিষ্ট ফ্রেম যেন থাকে, যে স্টুডেন্ট দেখে আবার কেউ যেন না ভাবে যে এরা চাচা, দাদা, মামা, এরকম যেন না হয়। স্টুডেন্টদের যেন, ছাত্রদের যে একটা বয়সের একটা সীমা থাকে। হ্যাঁ ঠিক আছে, ছাত্রকে আপনি বয়সের ফ্রেমে বাঁধতে পারবেন না, কিন্তু আমাদের এই দেশের এখন আপনি 70 বছরের একজনকেও ছাত্র বলবেন, কিন্ডারগার্টেনে যে পড়ে তাকেও ছাত্র বলবেন। এই দুই ছাত্রের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, তার চিন্তা চেতনা বা তার চলাফেরা, তার আচার আচরণ সবকিছু একটা তফাৎ রয়েছে। আর আমার মনে হয় যে ছাত্রদল একটু মানে পর্ন সাইডে মনে হয় খুব শক্তিশালী। 18+ একটা কথা দিয়ে আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। আমি জানি না যে 18+ আর 50+ দুটা কি এক জিনিস কিনা। আচ্ছা, সেই বিষয়টি আলোচনায় থাকলো। আমাদের সাথে এই ফাঁকে যুক্ত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল হক নূর। আমরা তাকে ভিডিও ওয়ালে দেখতে পাচ্ছি। জনাব নুরুল হক নূর, স্বাগত জানাতে চাই নিউজ ভিউজ 24-এ। আলোচিত ডাকসু নির্বাচন নিয়ে আমাদের কথা হচ্ছিল। প্রথম কথা, আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন কিনা বা কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এই ডাকসু নির্বাচনে? হ্যাঁ, আপনি যে আপনাকে প্রথমে ধন্যবাদ সহ আজকের যারা আলোচনায় উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা আমরা, হ্যাঁ আপনারা দেখেছেন যে আমরা সাধারণ ছাত্রদের কিছু দাবি দেওয়া নিয়ে বা কিছু বিষয় নিয়ে আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস, কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের মাঝে আমাদের একটা জনপ্রিয়তা আছে বা গ্রহণযোগ্যতা রয়েছে এবং ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করেছে যে যেহেতু ডাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম এবং এখানে রাজনীতির চেয়ে আগে দেখতে হবে যে এটা কাদের জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বের বিকাশের একটা জায়গা, সেখানে যাতে সাধারণ শিক্ষার্থীদের পার্টিসিপেশনটা থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা একটি প্যানেল দেব স্বতন্ত্রভাবে। যে অনেকে বলতেছেন যে আসলে জোট টোট করা, এটি আসলে অনেকে ভুলভালভাবে হয়তো উপস্থাপন করতেছেন। আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই ব্যানারেই আমরা প্যানেল অংশ নিব। তবে সেই ক্ষেত্রে আমি একটু আলোচনা যেটা শুনেছি যে ফয়েজ ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই, যেটা আসলে যে আমরা অংশ নেব ঘোষণা দিয়েছি, কিন্তু আমরা আসলে অংশ নিতে পারবো কিনা, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কিংবা আমাদের সেই সুযোগটা সৃষ্টি করে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরে আমরা 2বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, কিন্তু তার লিখিত অভিযোগ দেওয়ার পরেও তার কোনো প্রশাসন ব্যবস্থা নেয়নি। সুতরাং এই অবস্থায় যদি আমাদের উপরে এই ধরনের হামলা নিপীড়ন চলতে থাকে তাহলে তো আসলে আমরা অংশ নিতে পারবো না। সুতরাং এটি প্রশাসনের একটি সদিচ্ছা, আন্তরিকতা এখানে থাকতে হবে যে তারা সকল ছাত্র সংগঠন যাতে নির্বিঘ্নে ক্যাম্পাসে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে, প্রচারণা চালাতে পারে, তারা ক্যাম্পাসে অবাধ যাতায়াত করতে পারে, সে ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। খালি দায়সারা মানে কিছু বক্তব্য বললে হবে না যে ক্যাম্পাসে সহাবস্থান রয়েছে। এবং যেটা মৌলিক দাবি, যেটা ফয়েজ সাহেব বলেছে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। মজার বিষয় হচ্ছে এখন 13টি ছাত্র সংগঠন বলছে যে বর্তমান প্রেক্ষাপটে হলে, ভোট কেন্দ্র হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই ক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে যে একাডেমিক ভবনে যেহেতু শিক্ষার্থীরা ক্লাস করে সেইখানে ভোট কেন্দ্রটা হতে পারে। আর এই হলে ভোট কেন্দ্রের দাবি আপনি আরেকটু জেনে থাকবেন, 1994 সালে বর্তমান ছাত্রলীগ, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন তারা বিএনপির সময় করেছিল। তখন তারা দাবি করেছিল যে বিভিন্ন একাডেমিক না, শুধু কলা ভবন স্পেসিফিক করেছিল। অথচ দুঃখের বিষয় যে আজকে আমাদের সে ছাত্রলীগের বন্ধুরা এখন তারা ক্ষমতায়, তারা ভাবতেছে যে না হলেই তাদের জন্য সুবিধা হবে।
এখন এই যে কন্ট্রাডিক্টরি বিশ্ববিদ্যালয় প্রশাসন এতগুলো ছাত্র সংগঠনের দাবি, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো মতামত দেয়নি। সুতরাং সেই বিষয়গুলো সুরাহা না করে যদি একটি নির্বাচনের দিকে যায়, তাহলে তো বুঝতে হবে যে এটি একটি অর্থপূর্ণ নির্বাচন হবে না। সেজন্য আমরা বারবার জোরালো দাবি জানিয়েছি, লিখিত দাবি জানিয়েছি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট কেন্দ্র হলে বাইরে বিভিন্ন একাডেমিক ভবনে করার ঘোষণা জি জনাব নুরুল হক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয়ে আলোচনায় আসবো। জনাব নুরুল হকের সাথে কতটুকু একমত? যিনি বলছিলেন যে আসলে কিছু দাবি দেওয়া নিয়ে কথা হচ্ছিল এবং বেশ কয়েকটি দাবি দেওয়া অন্যান্য ছাত্র সংগঠন করে আসছে। বরাবরই বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে বা যে দাবি দেওয়া আসছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে তারা সংশোধিত গঠনতন্ত্র এবং আচরণবিধি মেনেই 11 মার্চে নির্বাচনের আয়োজন করতে তারা আগ্রহী এবং করবেন। তার সাথে কিছু কিছু ছাত্র সংগঠন দ্বিমত প্রকাশ করছেন। কোন ছাত্র সংগঠন দাবি করছে যে 1-2 মাস পেছানো হোক, কোন ছাত্র সংগঠন 10 থেকে 12 দিন পেছানোর দাবি জানাচ্ছেন। সেটা কেন? আপনার কি মনে হয় যে কতদিন পেছালে ভালো হতো বা পেছানোর প্রশ্ন কেন আসছে এখানে? প্রথমত এখানে আমরা একটা কথা বলে রাখি যে আমরা ছাত্র ইউনিয়ন থেকে, এমন প্রগতিশীল যে ছাত্র জোট, সেখানে আমরা বরাবরই বলেছি যে 31 মার্চের মধ্যে আমাদের নির্বাচন চাই। কারণ আমরা চাই যে যে রাজনৈতিক যে বন্ধাত্বটুকু সেটি কাটিয়ে উঠুক, শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকারটুকু ফিরে আসুক। এমনকি এটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি যে আমরা যে দাবিগুলো করেছি, যে হলের বাইরে ভোট কেন্দ্র, এমন শিক্ষার্থীদের মত প্রকাশের যে স্বাধীনতা, সহাবস্থানের বিষয়টুকু নিশ্চিত করার জন্য সেই বিষয়গুলো নির্ধারণ করেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের একটি বিভ্রান্তি যাতে কোনো না থাকে, শিক্ষার্থীদের মধ্যে যাতে এক ধরনের উৎসাহ যাতে তৈরি হয়। কারণ 28 বছর ধরে এটি বন্ধ আছে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী এখনো জানেই না যে ডাকসু নির্বাচনের আসল পদ্ধতিটা কি, এটা আসলে কাদের জন্য। এই যে একটা বন্ধাত্ব রয়ে গেছে, সেই বন্ধাত্বটুকু কাটিয়ে ওঠার জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে জোরালো ভূমিকা পালন করা উচিত ছিল। কিন্তু সেইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই ভূমিকাটুকু পালন করেছে, সেখানে শিক্ষার্থীদের যে মতামত, সেই মতামতকে প্রাধান্য না দিয়ে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে যদি নির্বাচনের দিকে যায়, আমরা মনে করি যে সেখানে যে কোনো ধরনের আইনি জটিলতা হয়তো পড়ে যেতে পারে। কারণ আমরা 1994 সালের নির্বাচন দেখেছি, সেখানে তফসিল ঘোষণা হয়েছিল। তফসিল ঘোষণা এমাজউদ্দিন স্যার যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, ঠিক তখনই কিন্তু তফসিল ঘোষণার পরে নির্বাচনটা পরে ঝুলে যায়। তা আমরা চাই না এবারে এমন কোনো আইনি জটিলতা আইনি প্রক্রিয়ার মধ্যে গিয়ে নির্বাচনটা আবার ঝুলে যাক। যেহেতু নির্বাচনটা একটা প্রক্রিয়ার মধ্যে এসে পড়েছে, সেক্ষেত্রে আমরা ছাত্র সংগঠনগুলা আন্তরিকভাবে আমরা সহযোগিতা করব। হ্যাঁ, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শিক্ষার্থীর যে মতামত এবং শিক্ষার্থীর যে দাবি দেওয়া, সেগুলোকে মেনে নিয়ে যাতে নির্বাচনের দিকে যায়। সেক্ষেত্রে আমরা একটা শুধু নির্বাচনে সেটাকে উৎসবমুখর পরিবেশে আমরা নিয়ে আসতে পারবো। জনাব সঞ্জিত চন্দ্র, আমি প্রথমেই বলি, ওনারা যে বিষয়টিকে বিভ্রান্ত করছে, 13টি ছাত্র সংগঠনের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ সহ ছাত্র সংগ্রাম পরিষদের 7টি রয়েছে আর তাদের 6টি। তাহলে আপনি যদি দেখেন, তাহলে অধিকাংশ কিন্তু আমাদের ছাত্র সংগঠন এবং তারা সকলেই মিলে আমাদের জোটবদ্ধ এবং তারা সকলের দাবি আর আমাদের দাবি কিন্তু এক। তারা কিন্তু বলতেছে বারবার যে 13টারই দাবি হলের বাইরে ভোট কেন্দ্র। এটা কিন্তু সঠিক নয়। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা পরিবেশ পরিষদের মিটিং এ দেখেছি কিনা যে 13টার মধ্যে দাবি করছেন, যেটা বলেছে সেটা ছাত্র সংগঠনের দাবি দেওয়া যদি ওনাদের সাথে মিলে যায়। টোটাল 14টা অর্গানাইজেশন ছিল, তার মধ্যে 14টা না 15টা অর্গানাইজেশন ছিল, তার মধ্যে 2 জন, যেমন জাসদ ছাত্রলীগ আর ছাত্রলীগ আর ছাত্র মৈত্রী, এই 3টা ওখানে উপস্থিত ছিল। এর বাইরে যত ছাত্র সংগঠনগুলো ছিল, হ্যাঁ, সবগুলো ছাত্র সংগঠন মোটামুটি হলের বাইরে ভোট কেন্দ্রের বিষয়টি উপস্থাপন করেছে। এটা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে। না, এটা ব্যক্তিগত মতামত। আর কেউ ছিল কিনা আমি জানি না। তাহলে পরিবেশ পরিষদ এখন কোশ্চেনটা যেহেতু আমাকে করেছে, আমাকে आंसर দিতে হবে। না, তাহলে ওটাই আমি বললাম সঞ্জিত চন্দ্র শেষ করুন। জাসদ ছাত্রলীগ ব্যতীত যেহেতু এই ক্ষেত্রে তারা সংখ্যাটাই সবসময় বিভ্রান্ত করে, মানুষজনকে বোঝায় যে 13টা বা যে কয়টা ছাত্র সংগঠন আছে তারা সকলেই তাদের দাবি ভোট কেন্দ্রের বাইরে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু সংবিধানে রয়েছে যে হলের ভোট কেন্দ্র হলের ভিতরেই হবে। এবং আপনারা আমাদের বাংলাদেশের কোনো নির্বাচনে কখনো দেখেন নাই যে ইউনিয়নের ভোট কেন্দ্র উপজেলায় হয়, অথবা জেলার ভোট কেন্দ্র বিভাগে হয়, অথবা বিভাগের ভোট কেন্দ্র কোথাও বাইরে হয়, এরকম হয় না। তো সুতরাং যেহেতু হল ছাত্র সংসদের নির্বাচন এবং হলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আবর্তিত হয়, সুতরাং আমরা মনে করি যে হলের ভিতরেই সেই পরিবেশ রয়েছে এবং অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক স্থিতিশীল। আজকে জনাব নুরুল হক নূর আজকেও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে গিয়ে চা খেয়েছে, কফি খেয়েছে, আমরা দেখেছি, গিয়েছি, আবার ভালো কথা। তাই বলে ওনাদেরকে আমরা কোনো ধরনের বাধা দিয়েছি? কিন্তু অনেক সময় ওনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে ওনারা ছাত্রলীগের উপর দোষ দেয় কোনো তথ্য প্রমাণ ব্যতীত। এটা অত্যন্ত দুঃখজনক। সে নিজেও একজন ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেয়, মানুষকে বিভ্রান্ত করে। এরকম সুবিধাভোগী ছাত্রলীগকে আমরা ছাত্রলীগে দেখতে চাই না। আমরা মুজিব আদর্শের সৈনিক,
সে এক সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ছাত্রলীগের কাছ থেকে ফায়দা নিবে, আরেকবার শিবিরের কাছ থেকে ফায়দা নিবে, টাকা পয়সা অর্জন করেছে। শুনেছি এই কোটা আন্দোলন দিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে, যাদের মানে ফ্যামিলিতে কোনোভাবে ফ্যামিলি চলে এরকম অনেক লোকজন ছিল। এটা আমি নুরুর কথা বলছি না, যেমন রাশেদের কথা আমি শুনেছি যে সে নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছে, বা এটা তাদের একটা বিজনেস ছিল কোটা আন্দোলনটা। যদিও এটা একটা যৌক্তিক দাবি ছিল, এই দাবিতে আমরাও কিন্তু পিছনে ছিলাম না, কিন্তু আমরা চাইনি যে এই আন্দোলনের মাধ্যমে কোনো ধরনের সহিংসতার রূপ পাক। এই নুরুল হক নূর আমাদের ভিসি স্যারের বাসায় কাউন্ট ডাউন করেছে এবং কাউন্ট ডাউন করার পরে ভিসি স্যারের বাসায় হামলা হয়েছে। সুতরাং এই কোটা আন্দোলনকারীরাও এক ধরনের সন্ত্রাসী ছাত্র সংগঠনে বলে আমি মনে করি। কারণ আপনারা দেখেন এই বিশ্ববিদ্যালয়ে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও কিন্তু ভিসি স্যারের বাসায় এই ধরনের বর্বরোচিত হামলা হয় নাই। এই তারা নাকি আবার ছাত্রদের অধিকার আদায় করবে, যারা এই অভিভাবকের বাসায় হামলা করেছে, যারা কাউন্ট ডাউন করেছে, যারা শিবিরের সাথে আঘাত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় হামলা করেছে। এরা এদের নিজের বাবা মাকে মারতেও দ্বিধাবোধ করবে না, যারা তাদের শিক্ষকের বাসায় এভাবে অগ্নিসংযোগ করতে পারে। এবং আপনারা হয়তো দেখেছেন যে বিভৎসতা ওরা দেখিয়েছে, এই 71-এর যে হানাদার বাহিনী যে বিভৎসতা দেখিয়েছে সেটির সাথে একটি সাদৃশ্য রয়েছে বলে আমি মনে করি। কিন্তু জনাব সঞ্জিত চন্দ্র, সরকার সমর্থিত ছাত্র সংগঠন যেহেতু আপনারা, নিশ্চয়ই ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখার জন্য বা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি দায়িত্ব থেকে থাকে। সেই দায়িত্ব পালনে আপনারা আসলে কতটুকু আগ্রহী বা কতটুকু বজায় রেখে চলেছেন এই সহাবস্থান, যেহেতু আশপাশের যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠন অন্যান্য, তারা বিভিন্ন অভিযোগ নিয়ে এসছে বা বলছেন যে আপনারা হয়তো ডমিনেট করার চেষ্টা করছেন বা সহাবস্থান বজায় রাখতে আসলে দিচ্ছেন না, বা তারা কোনো একটা কারণে এই সহাবস্থান পাচ্ছেন না। সেই ব্যাপারে আসলে কতটুকু দায়িত্বশীল আপনারা? এই যে গত 2 দিন আগে ছাত্রদল স্মারকলিপি দিতে গিয়েছে, তারা স্মারকলিপি দিয়েছে। এখন তাদের যদি কর্মী সংখ্যা না থাকে, এখন আমি কিন্তু একটা বিষয় বারবার বলি, ধরেন আপনার ক্ষুধা লেগেছে, আমি খেলে আপনার ক্ষুধা যাবে না। আপনার বিয়ে করতে মন চাচ্ছে, আমি বিয়ে করলে কিন্তু বউ আপনার হবে না, আমার হয়ে যাবে। তো তাদের সহাবস্থান তাদের নিশ্চিত করতে হবে। ছাত্রলীগের তো এই দায়ী পড়ে নাই, ছাত্রলীগ তাদের মতো একটা স্টেক হোল্ডার, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আন্তরিক, এবং আপনারা দেখে থাকবেন 90-94 সালে যখন তফসিল ঘোষিত হয়েছে, ছাত্রলীগ তখন বিরোধী দলে, ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, কোনো পরিবেশ পরিষদের মিটিং অ্যাটেন্ড করতে পারে নাই, ক্যাম্পাসের কোথাও দাঁড়াইতে পারে নাই। এই তথাকথিত সন্ত্রাসী ছাত্রদল তাদেরকে কোথাও দাঁড়াতে দেয় নাই। কিন্তু এখনের যে সিচুয়েশন, ছাত্রদল ক্যাম্পাসে যাচ্ছে, অবাধে বিচরণ করছে, তারা অনেকে পড়াশোনা করেছে। এই যে আমার ছোট ভাই রয়েছে অনেক, সে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তার অনেক বন্ধু বান্ধব, সকলেই পড়াশোনা শেষ করছে, ক্লাস করছে। কিন্তু তখনকার সময় ছাত্রলীগের কেউ ক্লাসেও যেতে পারে নাই, কোনো ধরনের পরীক্ষা, কোনো ধরনের বিনোদনমূলক কোনো কার্যক্রম। আমাদের ছাত্রলীগ তো আর বোম বানানোর কারখানা না, বা তারা তো আর পেট্রোল বোমাবাজি করে না, বা ক্যাম্পাসে গিয়ে কোনো ধরনের খারাপ কোনো বা নৈরাজ্য সৃষ্টি করে না। সেই কারণে তো তখনও তারা ঢুকতে পারে নাই, যদিও কোনো খারাপ কাজ করে না। কিন্তু তারা তো ধরেন ক্যাম্পাসে গিয়ে মাদক সেবন করে, ক্যাম্পাসে গিয়ে পেট্রোল বোমা বানানোর প্ল্যান করে, কিভাবে কোথায় হামলা। জনাব আনিসুর রহমান আমাদের সাথে রয়েছেন। আপনার কাছে যেতে যে অভিযোগের বিপরীতে পাল্টা অভিযোগ এবং বড়সড় অভিযোগ, সেটার সাথে কতটুকু একমত, এবং সহাবস্থান আছে কিনা এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে? প্রথমে বলে নিচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে আমি সম্ভবত ফ্লোর একটু কম পাচ্ছি, এটা আপনার কাছে অভিযোগ। দ্বিতীয় বিষয়টি যেটি আমি আসলে বলতে চেয়েছিলাম যে সঞ্জিত দাদা ওনার হচ্ছে এলএলবি এলএলএম শেষ, উনি অন্য একটি কোর্সে ভর্তি আছেন। আমি বলেছিলাম জাপানি স্টাডিজ, উনি বলেছেন না এটি নিয়ে ট্যাক্স ম্যানেজমেন্ট। আমি যেটি প্রুভ করতে চেয়েছিলাম সেটি সঠিক, যে ওনার এলএলবি এলএলএম শেষ। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টি, আমি আসলে আমার 26 বছর বয়স, আমার জীবনে আমি আসলে কথাও না, যেহেতু 28 বছর পরে হচ্ছে 18+ বলতে আমি যেটি বুঝিয়েছিলাম, আমি দেখেছি যারা 18+ তারা ভোট দিতে পারে। সেই জায়গা থেকে দাদা বললো পন সাইডের কথা, আমি জানি না, দাদা যাই হোক আমাকে শিখালো, হয়তো আমি দাদার কাছ থেকে শিখলাম। আরেকটি যেটি বিষয়, ডাকসু নির্বাচন আমরা চেয়েছি 3 মাস পিছাক। এই পিছানোর পিছনে কারণটি যেটি ছিল, আসলে তড়িঘড়ি করে কিছুই হয় না, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার সুযোগ নেই। আপনি আমার সাথে অনেক ক্ষেত্রে একমত নাও হতে পারেন, কিন্তু তড়িঘড়ি করে কিছু হয় না, এটা নিশ্চিত থাকবেন, একমত হবেন, এটা আমি প্রত্যাশা করতেই পারি। অনলাইনে তফসিল ঘোষণাটাও তড়িঘড়ি হয়েছে আপনি বলছেন? আমি সেটাই বলছি, অনলাইনে 11 তারিখ একটি খসড়া ভোটার তালিকা দেওয়ার কথা ছিল। তো আমি আজকে সকাল থেকেই দেখছি, আমি খুঁজছি, কালকে রাতে খুঁজলাম, পেলাম না। তাহলে আপনারা খুব তড়িঘড়ি করে দিচ্ছেন, কিন্তু আপনাদের কার্যক্রমগুলো ডেভেলপ হচ্ছে না, তাহলে এটা মানে কেন করা? আপনি যেটা পারবেন না সে দায়িত্ব আপনি কেন নেবেন? আরেকটি যেটি বিষয়, দাদা একটু আগে বলেছে যে আমরা দেখেছি স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রদল বিশাল মিছিল করেছে। দাদার সাথে আমি দ্বিমত, ছাত্রদল মিছিল করেনি, পদযাত্রা করে বের হয়ে গেছে। কিন্তু তার একটি সাংঘর্ষিক কথা আবার একটু পরেই বলেছে যে ছাত্রদলে আসলে মানে হয়তো বা কর্মী সংকট আছে। তাহলে কর্মী সংকট থাকলে তো বিশাল মিছিল কিভাবে হয়? এটি বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছিল না, আপনি বলেছিলেন, আমি ছিলাম উপস্থিত, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি যদি আমাকে অস্বীকার করেন কিছু করার নেই। আমি আশা করব আমার ফ্লোরে আমি একটু বলতে পারবো, ফ্লোরে বলবে, আমি আমার সময়ে বলবো। আপনার বক্তব্য শেষ করতে চাই, ছোট একটা বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো, বিরতি থেকে ফিরে আপনার কাছে আসছি। দর্শক, নিউজ ভিউজ 24 দেখছেন, একটা ছোট বিরতি না নিলেই নয়, ফিরছি কিছুক্ষণ পরে।
আলোচিত ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে এখানে। নিউজ ভিউজ 24-এ আছেন আপনারা। আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় আবার চলে যেতে চাই। জনাব আনিসুর রহমানের কাছে চলে যাব। বিরতির আগে যে কথা ছিল শেষ করবেন আপনার বক্তব্য। দাদা যে অভিযোগটি করলো যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ ক্লাস করতে পারেনি, তো আমরা আমরা শুনেছি, যেহেতু তখন আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে আসিনি, আমরা শুনেছি তখন সহাবস্থান ছিল এবং ছাত্রলীগ, ছাত্রদল উভয় সংগঠন, পাশাপাশি অন্যান্য যত সংগঠন আছে তারা সবাই ক্যাম্পাসে বিচরণ করেছে। এখন কারো যদি ক্লাসে আসার ইচ্ছা না থাকে, সে ক্লাসে নাও যেতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান ছিল। দ্বিতীয় বিষয় তখন ছাত্রলীগ হলে ছিল, আমার হলের সেক্রেটারি ছিল। ভাই তোমরা যদি ফ্ল্যাটে থাকো, তোমাদের টাকা পয়সা বেশি, ফ্ল্যাটে থাকতে পারো, আমাদের তো সেই টাকা নেই। কথাই বলতে জি জনাব আনিসুর রহমান, না শেষ করুন আপনার বক্তব্য। দ্বিতীয় যে বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা ভুল করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। আমি আশা করি দাদাও আমার সাথে একমত হবে। না খালি ছাত্রলীগ খালি ভুল করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন, পাশাপাশি যেটি একটি অরাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে সংগঠন বলে যেটির দায়িত্বে আছে, তারা সবাই বলতেছে আমাদের উপর হামলা হচ্ছে, আমরা ছাত্রলীগ করছে। ছাত্রলীগ বলতেছে না, ছাত্রলীগ করছে না। তাহলে এটা কোত্থেকে আসতেছে আমি বুঝি না। আর প্রমাণ দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে আমাদের না, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছে, প্রক্টর এটি তদন্ত করবে। আমরা তদন্তের জন্য বারবার আবেদন করছি। আমাদেরকে এ পর্যন্ত যতবার আমরা আবেদন করছি, আবেদনের প্রেক্ষিতে আমাদেরকে ডাকা হয়নি যে আপনাদের আমাদেরকে আবেদন করার পর তো আমাদের ডাকতে হবে, উভয় পক্ষের মতামত শুনতে হবে, তারপর সিদ্ধান্ত নেবে। তো আমরা অ্যাপ্লিকেশন দেই, অ্যাপ্লিকেশন পর্যন্তই শেষ। তাহলে প্রমাণটা কিভাবে হবে? সকল ছাত্র সংগঠন কখনোই ভুল করতে পারে না, সাধারণ শিক্ষার্থীরা ভুল করতে পারে না। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সেটি মিডিয়াতেও এসেছে। তখন দাদাদের কমিটি ছিল না, হয়তো তখন যে কমিটি ছিল, আপনি তখন জগন্নাথ হলের প্রেসিডেন্ট ছিলেন, আপনি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন না। কিন্তু সোহাগ জাকিরের নেতৃত্বে তখন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল। একটি কমিটি, যেহেতু আমরা পত্রিকায় লিখে দেখবেন সোহাগ জাকির কমিটি, সে অর্থে আমি কমিটি বলেছি। ব্যক্তিগতভাবে নিলে কথা বলা খুব কষ্টকর হয়ে যাবে। আমি সোহাগ জাকির কমিটি বলেছি। আপনি ছাত্রদল সম্মান দিতে, আচ্ছা সম্মান প্রদর্শন পূর্বক। আচ্ছা না, আমি আপনাকে বারবার দাদা বলে সম্বোধন করছি, ভালোভাবে করছি, তারপর যদি বলেন সম্মান দিতে পারছি না, এটা আসলেই দুঃখজনক। আর আমি বলেছি সোহাগ জাকির কমিটি, সেখানে ব্যক্তিকে মেনশন করা হয় না, একটা কমিটিকে মেনশন করা হয়। কমিটিগুলো এভাবেই বলে, মানুষ এভাবেই বলে। আপনাদের নেতৃত্ব আচ্ছা, আমি আপনার বক্তব্য শুনলাম, আমি আপনার বক্তব্য শুনলাম। আমরা ফিরবো এখানে। জনাব নুরুল হক নূর আমাদের সাথে রয়েছেন, আপনার কাছে চলে যেতে চাই। আপনারা কি মনে করছেন যে এই তফসিল ঘোষণা কি তাড়াহুড়োর ফসল কিনা, বা তাড়াহুড়ো করে এই তফসিল ঘোষণা হয়েছে কিনা? সেই অর্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু বলছে যে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচন করবেন এবং সেটা 11ই মার্চ হতে যাচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচন, সেটার সাথে আপনারা কতটুকু একমত বা মনে করছেন কিনা যে এটা তাড়াহুড়ো হচ্ছে? দেখেন, আমি একটু কথা বলি, প্লিজ একটু সময় দেন। হ্যাঁ, আজকে বিষয়টা ডাকসু, এখন কথা হচ্ছে আমরা যদি আলোচনার ফোকাসটা এখানে থাকতো এটা ভালো বিষয় বের হচ্ছে। কিন্তু আমরা কি হচ্ছে, যেমন অনেক অপ্রাসঙ্গিক বিষয়, যেমন দেখেন সঞ্জিতদার প্রতি আমি যথাযথ সম্মান রেখেই বলছি, দাদা এখানে আমাকে পার্সোনাল অ্যাটাক করে বলছে যে কোটা আন্দোলন নেতারা শিবির বা কোটি কোটি টাকা ইয়ে করেছে। এই একটা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছ থেকে এই ধরনের পার্সোনাল অ্যাটাকিং বক্তব্য আসলে খুব লজ্জাজনক। আর তাকে আমি একটা কথা বলছি, তারা বারবার আমাদেরকে প্রতিটা টক শো আলোচনা যেখানে গিয়েছি আমি দেখেছি তারা বিসির বাসায় হামলা, এটার জন্য আমাদের উপর দায় চাপাচ্ছে। আমরা একটা কথা বলেছি পর্যন্ত ন্যূনতম 101 বার যে বিসির বাসার হামলায় পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, এখানে আমাদের আন্দোলনকারীরা কেউ জড়িত না, সেটার ব্যবস্থা পুলিশ নেবে। সেটা তো তাদের অ্যাডভার্টাইজিং করে আরেকজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর। জনাব নুরুল হক নূর, আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে, আমি আশা করব যে আপনি ডাকসু নির্বাচন কেন্দ্রিক আলোচনায় যাতে আমরা ফিরতে পারি, যেহেতু আমাকে সবাইকে সুযোগ দিতে হবে আমার। জি, আমি এটাই আলোচনা করতে চাচ্ছিলাম আসলে। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কিছু ব্লেম দিচ্ছে, যেটা আমরা যদি না বলি তাহলে আমরা ওটা স্বীকার করে নিচ্ছি, এটা এর জন্য আর কি এটা কিছু বলা লাগছে। আর ডাকসু যেটা বললেন যে দেখেন ওই যে গঠনতন্ত্র সংশোধনের কথা বলা হলো, সঞ্জিত দাদা বললেন যে তাদের ছাত্র সংগ্রাম পরিষদে রয়েছে কয়েকটি সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে একটু অনলাইন জরিপ করেছে যে হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র চায়, সেখানে 85% শিক্ষার্থী ইয়েস ভোট দিয়েছে। আর যেটা বলা হচ্ছে তফসিলটা অবশ্যই আমরাও মনে করি একটি তড়িঘড়ি করে, কারণ এখানে যে ছাত্র সংগঠনের যে দাবি ছিল সেগুলো সুষ্ঠু সুরাহা হয়নি কিন্তু এখন পর্যন্ত। হ্যাঁ, আমরা একটা কথা বলতে পারি যে 100% দাবি মানা সম্ভব নয়, কিন্তু সেখানে তো অন্তত 90-80% তো মানতে হবে। যে অন্যতম একটি মৌলিক দাবি হচ্ছে এখানে সবচেয়ে
যে ছাত্র সংগঠন বলছে যে হলের পরিবর্তে একাডেমিক বিল্ডিং এ ভোট কেন্দ্র না হলে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সুতরাং এরকম একটি সিদ্ধান্ত এটার সুরাহা না হওয়া পর্যন্ত, এবং দাদা যেটা বললো, হ্যাঁ আমরা তফসিল ঘোষণার পরে আমি পার্সোনালি আমি মনে করি যে এখন বিশেষ করে বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সংগঠন যাচ্ছে, কিন্তু এই পরিবেশটা কতদিন থাকবে সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। এখন আছে, আমি অস্বীকার করবো না যে নাই, দাদা যেটা বলছে হ্যাঁ এখন সব ছাত্র সংগঠন, আমরা চাই যে এই পরিবেশটা অব্যাহত থাকুক। এবং এখানে যেহেতু অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছে, তাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আসুন আমরা সকলে বৃহত্তর স্বার্থে 28 বছরের অচলায়তন ভাঙতে, যাতে ডাকসু নির্বাচন হয়, প্রকৃতপক্ষে একটি অর্থবহ নির্বাচন হয়, জাতির কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, ডাকসুর যে একটি তাৎপর্য ছিল সেটি যেন ফিরে আসে। এখানে যেন কোনো জোর করে সিল মারা কিংবা আমরা জোর দখলদারি করে ভোট কেন্দ্র দখলে নিয়ে নিলাম, একটা যেন তেন ভাবে একটা নির্বাচন করলাম, সেই নির্বাচনে একটা আমেজও থাকে না এবং অবৈধ কাজের কিন্তু সুখ, একটা তৃপ্তিও থাকে না। প্রশাসনের প্রতি আমাদের, জনাব নুরুল হক, 11ই মার্চে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে নিশ্চয়ই যারা জয়ী হবেন তারা নিশ্চয়ই ছাত্রদের অধিকার রক্ষায় প্রতিনিধি হয়েই কাজ করবেন। তাহলে আলাদা করে কেন এই প্রসঙ্গ আসছে যে পরবর্তীতে সহাবস্থান নিশ্চিতের ব্যাপারটি নিয়ে আপনারা সন্দিহান? আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের এই মুহূর্তে কৌশল কি আসলে? না, আমি পরবর্তী না, আমি বলতেছি যে দেখেন এই যে ডাকসু নির্বাচনগুলোকে তফসিল ঘোষণা হয়েছে, এতদিন সত্যি কথা বলতে আমরা ক্যাম্পাসে যাচ্ছি ভয়ে ভয়ে, কারণ আমাদের উপর যেহেতু 2বার অলরেডি হামলা হয়েছে, লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না। এখন আমরা যাচ্ছি একটু অবাধে, কিন্তু এই পরিবেশটা যদি 1 সপ্তাহ পরে নষ্ট করা হয় বা আমাদের উপর একটা হামলা করা হয়, তাহলে তো অন্যরাও দেখে ভয় পাবে। এই হামলা কি ডাকসু নির্বাচন নিয়ে, এই ইস্যু নিয়ে কি হামলা হয়েছে? আপনারা তাই বলছেন, সেই দাবি করছেন? না, আমাদের জি কোটা সংস্কার আন্দোলন তো মনে করেন একটা সমাধান হয়েছে, কিন্তু আমরা যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবো, তার পরের দিনই বাংলা একাডেমিতে ছাত্রলীগের আমাদেরকে ওখানে অবরুদ্ধ করে রেখেছিল এবং 2জনকে মেরে ধরে মোবাইল নিয়ে গেছিল। আবার আমাদের আহ্বায়ক হাসান আল মামুনকে লাইব্রেরির সামনে ছাত্রলীগের সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে তাকে বেধড়ক হামলা হয়েছে শুধু ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। কারণ এখন তো এছাড়া আমাদের কোনো আন্দোলন নাই, কর্মসূচি নেই, কেন শুধু শুধু আমাদের উপর হামলা হবে? সুতরাং ডাকসুতে আমরা যেটা প্রতিপক্ষ বা সাধারণ ছাত্রদের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা আছে, এই কারণে আমাদের ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস থেকে দূরে রাখার জন্য কিংবা ডাকসু নির্বাচন থেকে দূরে রাখার জন্য আসলে এটা করা হয়েছে। জনাব সঞ্জিত চন্দ্র, আমি আসলে অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, নিবন্ধিত ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র প্রতিনিধিরা রয়েছে, তাদেরকে আমি হয়তো একটু শক্ত প্রতিপক্ষ ভাবতে পারি, কিন্তু যারা আদর্শকে যারা চাদরে মুড়ি দিয়ে যারা আদর্শকে রাজনীতি হিসেবে ব্যবহার করতে চায়, এই ধরনের চামবাজ, এই ধরনের কাউকে আমি মনে করি না আমাদের কোনো শক্ত প্রতিপক্ষ, যে তাদেরকে আমাদের ক্যাম্পাসের বাইরে রাখতে হবে। ভোট তো পাবে না 50টা, যে আজকে চ্যালেঞ্জ করে বললাম 50টা ভোট পাবে না, এত ভাব ধরার কিছু নেই। কিন্তু তারা বলছেন যে তারা আত্মবিশ্বাসী, যেহেতু সাধারণ ছাত্র, তাদের এইরকম যে আত্মবিশ্বাস আন্দোলনগুলো তাদেরকে সবাই দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে এরকম আত্মবিশ্বাস সবাই দেখে। আর উনি যে কথাটা বললো যে ভিসি স্যারের বাসায় হামলার দায়িত্ব উনি নেবে না, আজকে আপনি যদি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যেখানে পিট না খায় 200 ছাত্রলীগের, আমার 200, তাহলে কেন উনাদের আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে হামলা হলো, সেটার দায় উনি কিভাবে এড়ান? এই অভিযোগ যাতে এড়ানো যায় বা এই অভিযোগ থেকে যাতে আপনাদের অব্যাহতি হয়, যে কথায় কথায় যাতে আপনাদের ছাত্র সংগঠনের উপরে দায় না আসে, সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন কিনা বা কোনো আলোচনা হয় কিনা? এটার একটা পদক্ষেপ আছে, ওনাদের ইনজেকশন দিতে হবে। ওনারা মানসিক রোগী হয়ে গিয়েছেন, যে কোনো বিষয়ে ছাত্রলীগকে দোষ দেওয়ার একটা মানসিক রোগ ওনাদের রয়েছে। যেমন একটা কথা আছে যে 9 না পারে এরা 90ও পারে না। যারা 11 মার্চ নির্বাচন করতে পারবে না, এরা আর জীবনেও ডাকসু নির্বাচনের জন্য প্রিপারেশন নিতে পারবে না। প্রিপারেশন উনারা যেমন নিয়েছেন, আমরাও কিন্তু তেমনই জেনেছি যে ডাকসু কবে হবে কবে না হবে। আমরা কিন্তু 10 বছর আগে থেকে জানি না যে ডাকসু নির্বাচন 11 মার্চ হবে, বা এখানে কেউই হয়তো জানি না। আমি মনে করি যে প্রত্যেকেরই প্রিপারেশন নেওয়ার সুযোগটা হয়তো সমান রয়েছে, কিন্তু কিছু কিছু ছাত্র সংগঠন যেমন ছাত্রদল, তাদের হয়তো আদর্শিক দুর্বলতা রয়েছে, তাদের কর্মী সংখ্যা নেই, তারা ক্যাম্পাসে যেতে পারে না। এরকম অবৈধ কোনো কাজকর্ম করলে, যেমন উনি বাংলা একাডেমির কথা বললো, ওনারা বাংলা একাডেমিতে মাদক সেবন করতে গিয়েছিল শুনলাম খোঁজ খবর নিয়ে, এবং বাংলা একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো কর্মী থাকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসেই থাকে। ওই বাংলা একাডেমিতে সেখানকার দারোয়ানরা, কর্মচারীরা তাদেরকে ধাওয়া দিয়েছে। তারা ভয়ের মুখে, ভয় পেলে অনেক সময় বুঝেন না যে সবাই মনে করে যে চোর, তাকে যেই ধাওয়া দেখে মনে করে পুলিশ। তো উনারা যে অবৈধ কাজকর্ম করে অভ্যস্ত, এজন্য যাকেই দেখে তাকেই ছাত্রলীগ মনে হয়। এটা জনাব ফয়জুল্লাহ, জনাব সন্দীপ চন্দ্র বলছিলেন যে যা 9 হয় না 90 হয় না। এই 11 মার্চের নির্বাচন যারা ধরতে পারবে না, তারা আসলে 2-3 মাস পিছিয়ে বা 10-12 দিন পিছিয়ে আসলে লাভ হবে না, এটার সাথে আপনারা কতটুকু একমত?
প্রথমত আমি বলে থাকি যে এখানে যে বিষয়টি আমরা বরাবরই বলেছি যে আমরা 31শে মার্চের মধ্যে নির্বাচন চাই, যেহেতু হচ্ছে এটার সাথে অনেক কিছু হচ্ছে, অনেকগুলো বিষয় হচ্ছে জড়িত, যে 28 বছর হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যে কার্যক্রম এবং সেখানে শিক্ষার্থী বিরোধী হচ্ছে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলোকে এখন হচ্ছে শিক্ষার্থীদের অধিকার হিসেবে নিশ্চিত করার জন্য হচ্ছে এখন ডাকসু নির্বাচনটা প্রয়োজন। ঠিক আমি বলি যদি হচ্ছে কিছু কিছু বিষয় স্পেসিফিক, যেমন হচ্ছে আমি যদি গেস্ট রুমের কথা বলি, গণরুমের যে বিষয়গুলো, এই নির্যাতনগুলো হচ্ছে যে বন্ধের জন্য হলে এখন ডাকসু নির্বাচন প্রয়োজন। ঠিক একই ক্ষেত্রে হচ্ছে আমি যদি লাইব্রেরিকে 24 ঘন্টা খোলার জন্য হলে আমার ডাকসু নির্বাচন প্রয়োজন, পরিবহন সংকটকে নিরসন করার জন্য হলে আমার ডাকসু নির্বাচনের প্রয়োজন। এবং কি আমি নারী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখে এসেছি যে বিভিন্ন সময়ে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলোকে বন্ধ করার জন্য হলো, এটা সুষ্ঠু বিচারের জন্য হলো ডাকসু নির্বাচনের প্রয়োজন আছে। এবং ডাকসু নির্বাচনটা আবার শুধু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই যে গণ্ডির মধ্যে আবদ্ধ না, এখানে টোটাল জাতীয় রাজনীতিকে হচ্ছে এটা প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। আমরা যদি ডাকসু নির্বাচনের যে ইতিহাসও দেখি, যে 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 62 শিক্ষা আন্দোলন, সবগুলোতে ডাকসুর হচ্ছে ভূমিকা ছিল সামনের কাতারে। এবং স্বৈরাচার বিরোধী মুভমেন্টও আমরা যদি ধরি, সেখানে হচ্ছে ডাকসুর ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে এই জন্যই মনে করছি যে ডাকসু নির্বাচনটা যাতে হচ্ছে কোনোভাবে কোনো আইনি জটিলতা যাতে হচ্ছে বন্ধ নেওয়া যায়, সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর জন্য শুধু শিক্ষার্থীদের অধিকারের পাশাপাশি জাতীয় নির্বাচনের মানে জাতীয় যে আমাদের রাজনীতি, সেই রাজনীতির জন্য হচ্ছে আমাদের এই নির্বাচনটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে নির্বাচনটা যাতে 31শে মার্চের মধ্যেই হয়, এবং সেই জন্য হচ্ছে আমরা এখানে কাদা ছোড়াছুড়ি যে বিষয়গুলো হচ্ছে, সেখানে আমরা ছাত্র সংগঠনগুলোকে এখানে সবচেয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। ঠিক একই বিষয়ে আমরা যেখানে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টা আমরা বলছি, যে গঠনতন্ত্র সংশোধনীটা শুধু আমি নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন, আমি ছাত্র ইউনিয়নের জন্য হচ্ছে গঠনতন্ত্র না, ছাত্রলীগের জন্য সেই গঠনতন্ত্র সংশোধনী হবে না, সেখানে ছাত্রদলের জন্য গঠনতন্ত্র সংশোধনী হবে না। গঠনতন্ত্রটা সংশোধনী হবে ওই সকল শিক্ষার্থীদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যে 38,000 শিক্ষার্থী, এই 38,000 শিক্ষার্থী কি চায় তার মতামতের ভিত্তিতে হচ্ছে গঠনতন্ত্রটা সংশোধনী। যেহেতু সাধারণ শিক্ষার্থীর প্রসঙ্গ এসেই গেল, আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। প্রত্যেকের কাছে একটু একটু করে যেতে চাই। জনাব ফয়জুল্লাহ, আপনি যেহেতু বলছেন ছাত্র ইউনিয়নের তরফ থেকে যারা ভোটার হয়েছেন, যারা ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করে আসলে সিদ্ধান্ত নেবেন যে কে আসলে প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলে শেষ করেন, আমি এক এক করে আসবো সবার কাছে। আপনাকে দিয়ে শুরু করতে চাই জনাব ফয়জুল্লাহ। নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের প্যানেলগুলো এই মুহূর্তে হচ্ছে ঠিক করছি যে যেহেতু হচ্ছে আমরা চাই নির্বাচন হোক। 28 বছরে যে মুভমেন্টগুলো, আমরা যদি ডাকসু নির্বাচনের মুভমেন্টগুলো দেখি, সেখানে 2012 সাল থেকে শুরু করে মানে 2091 পর থেকে এই ডাকসু নিয়ে হচ্ছে মুভমেন্ট করেছে আমরা ছাত্র ইউনিয়ন এবং প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। কারণ সেই প্রেক্ষিতে অনেক সময় হচ্ছে অনেক শিক্ষার্থী এসে বাধাও দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে নির্বাচনটাকে হোক, এবং এর প্রেক্ষিতে আমরা আমাদের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো আমরা গোছাচ্ছি। এবং সেখানে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের পাশাপাশি আমরা প্রগতিশীল ছাত্র জোট এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বৃহত্তর ঐক্য ঘটতে যাচ্ছি, এবং কি সেখানে নারীদেরকে প্রাধান্য দেওয়ার মানে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা মনে করি যে আমরা একটা বৃহত্তর ঐক্য করে আমাদের যে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার, সেই অধিকারকে সুনিশ্চিতের মধ্য দিয়ে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে পারবো। জি, জনাব আনিসুর রহমান, আপনার কাছে যাইতে যাব যে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে আপনাদের ছাত্র সংগঠন আসলে কি বলতে চায় নির্বাচনে নামার আগে। একটু পেছনে যাই 30 সেকেন্ড। সেটা হচ্ছে সঞ্জিত দাদা হচ্ছে মানে দুইজনকে অভিযোগ করলো মাদকের বিরুদ্ধে, আমার সংগঠনকে অভিযোগ করলো, নুরুদেরকে অভিযোগ করলো যে তারা নাকি বাংলা একাডেমিতে মাদক সেবন করছিল। তো বিষয়টি অনেকটা এরকম হয়ে গেল না, ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাই না, এ বিষয়ে আমরা কোনো আলোচনাই তুলিনি। এই অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়ে কথা বলার আসলে সময় দিতে পারছি না বলে বলেছিলেন ছাত্রদল যদি বলাবাজি করে মাদক, আমার হাতে সময় কম জনাব আনিস সাহেব, আমার হাতে সময় কম। বিষয়টি আমরা কেউ সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে আসলে আপনারা কি বলতে চান? ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাই না হয়ে গেল। নির্বাচনকে সামনে রেখে ভোট হবে 11ই মার্চ এখনকার নিয়ম অনুযায়ী, তো ভোট আসুক হবে হয়তো। দাদা এখন থেকে ভোটের কাউন্ট করা শুরু করে দিয়েছে, ওদেরকে 50টি ভোট দিয়ে দিয়েছে, জানি না সে এটি কিভাবে দেখছে। আমাদের যে দাবি, প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীরা এর সাথে একমত, সেটি হচ্ছে আমরা চাচ্ছি ভোট কেন্দ্র এমন একটি জায়গায় হোক যেটি, আমরা আসবো জনাব সঞ্জীব, সেটাই বলছি আমি, বললে হয়তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। রহমান, আমাদের হাতে সময়, সংখ্যাগরিষ্ঠের মতামতকে আমরা গণতন্ত্রে কাউন্টেবল বলে ধরে নিই, সে জায়গা থেকে বেশিরভাগ ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাগল ছাগল পড়ে, এটাই আমার হাতে সময় কম, আমি একান্ত দুঃখিত, আমার হাতে সময় স্বল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাগল ছাগল পড়ে কিভাবে? আপনি কেন এটা চাপিয়ে দিচ্ছেন? জনাব আনিসুর রহমান, পুরোটা শুনলে তো আপনি বুঝবেন না। আমি বলছি অধিকাংশ ছাত্র সংগঠনের যারা
অধিকাংশ দায়িত্বে আছে। 13টার মধ্যে 7টা যদি আমরা বলে থাকি তাহলে এটা অধিকাংশ আপনার ভাষ্য, আমরা তিনজন বলছি অন্যরকম, তাহলে আপনার ভাষ্যটা কি? এখানে অধিকাংশ আমি জনাব নুরুল হকের কাছে যাই। জনাব নুরুল হক, জনাব নুরুল হক, আপনি 40 সেকেন্ডের মধ্যে জানাবেন সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে নির্বাচনের আগে আপনার বক্তব্য কি হতে পারে? আমরা জনাব নুরুল হক, জি দেখেন, আমরা সাধারণ ছাত্রদেরকে একটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে একটি মেসেজ দিতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতির সমস্ত ক্রান্তি লগ্নে পাঞ্জেরির ভূমিকা পালন করেছে। সেটা 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি 2007 সালে যখন রাজনীতিকে নেতৃত্ব শূন্য করার জন্য দুই নেত্রীকে কারারুদ্ধ করা হয়েছিল, তখন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন করেছিল সেই সেনা শাসকদেরকে সরানোর জন্য। আমি তাই একটি কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে বলা হয় জাতির বিবেক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের বাতিঘর, এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্র চর্চার সূতিকাগার। আর সেটার অন্যতম কেন্দ্রবিন্দু 90 দশকের পূর্বে ছিল এই ডাকসু। আজকে 28 বছর ধরে এই ডাকসু নাই। পরিকল্পিতভাবে মেধাবীদেরকে মানে দখলদার রাজনীতিতে ব্যবহার করতে পারবে না বিধায় এই ডাকসুকে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার সময় বন্ধ রেখেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা সবাই নিজের অধিকার আদায়ের জন্য আজকে সক্রিয় হবেন। ডাকসুতে যেন সাধারণ ছাত্ররাই আসে, কোনো রাজনৈতিক দলের সংগঠন চেয়ে সাধারণ ছাত্রদের অংশগ্রহণটা এখানে মুখ্য, কারণ সাধারণ ছাত্ররা নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে দেশ ও জাতির জন্য, ছাত্র সংগঠনের জন্য। তাই তাদেরকে অংশগ্রহণ করার জন্য জি জনাব নুরুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জনাব সঞ্জীব চন্দ্র, আপনার কাছে যেতে চাই, সময় একেবারে শেষ। উনি যে কথা বললো যে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে সাধারণ বলতে কি বোঝানো, এ না আমরা কি কেউ অসাধারণ? আমাদের কি শিং আছে? ওনাদের শিং নাই, আমাদের শিং আছে, এরকম বিষয়টা দাঁড়িয়ে গেল না? উনাদের যে বিষয়টা রয়েছে, ওনারা সবসময় বলে ওনারা আসলে কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, ওনারা ফেসবুক পাগল। ফেসবুকে 50টা 60টা লাইক পাইছে, পাগল হয়ে গেছে। ওনাদের হচ্ছে এটাই সমস্যা। লাইক দেওয়া আর ভোট দেওয়া কিন্তু এক বিষয় নয়। এবং আমরা মনে করি আমাদের হাতে একদম সময় নেই। আপনাদের ছাত্র সংগঠনের তরফ থেকে সাধারণ যারা শিক্ষার্থী এবং ভোটার, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা দেখেছে যে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে ছাত্র বান্ধব কর্মসূচি নিয়েছি, এবং আওয়ামী লীগ যে পরিমাণ উন্নয়ন করেছে বাংলাদেশের, আমরাও কথা দিতে চাই যদি আমরা ডাকসুতে নির্বাচিত হই এই বিশ্ববিদ্যালয়কে 100% গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে এবং সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা আন্দোলনে যাব, প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করব, কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক এবং ছাত্র বান্ধব বিশ্ববিদ্যালয়ে আমরা পরিণত করব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে নুরুল হক নূর ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব ফয়জুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। জনাব আনিসুর রহমান ছিলেন, তিনি বক্তব্য নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং জনাব সঞ্জীব চন্দ্র, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আলোচিত ডাকসু নির্বাচন আপনারা জানেন যে 11ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই নিয়ে আশা রয়েছে, ভরসাও রয়েছে ছাত্র সংগঠনদের উপরে যে তারা যেই নির্বাচিত হোক না কেন, সাধারণ ছাত্রদের যে অধিকার রয়েছে সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা সবারই। আজকের মতো নিউজ ভিউজ 24 এখানে শেষ করতে চাই। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।